মুনিয়ার সাথে আনবিরের পরিচয়, মুনিয়াকে বাসা ভাড়া করে ওখানে রাখলো। সম্পর্কটা কি থাকলে আপনি একটা লোককে 1 লাখ টাকা বাসা ভাড়া দিয়ে ওখানে রাখেন? ওখানে আসা যাওয়া ছিল সেটার প্রমাণ আছে। বেশ কিছু টেপ বাজারে আসছে কথাবার্তাগুলার। এক পর্যায়ে মুনিয়া অন্তঃসত্ত্বা হয়ে গেছে, সেটারও রেকর্ড আসছে মার্কেটে। তারপরে এই ছেলে তখন মুনিয়ার থেকে সরে যাওয়ার, আমি কথাকে কাহিনীগুলোকে সামারাইজ করছি যেহেতু আমি এটার উপর আর্টিকেল লিখছি, স্টাডি করছি যেহেতু। এক পর্যায়ে মুনিয়াকে সে ওই ব্রেকআপ যেটাকে বলে আর কি, আমাদের আধুনিক প্রেমের ভাষায়, তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলো। মেয়েটাকে তখন অপমান করা শুরু করলো, তুই আমার গাড়ি থেকে টাকা চুরি করছিস, আমার টাকা ফেরত দে, তুই একটা ব্যবসা, এই ধরনের গালাগালি। চিন্তা করেন, তুই একটা ব্যবসা, এইসব কথাবার্তা বললো। আপনি আমাকে বলেন, একটা মেয়ের যদি পেটে সন্তান থাকে, তারপর তার বয়ফ্রেন্ড যদি তার সাথে এইভাবে ব্যবহার করে, তারপরে তাকে অপমান করে, তারপরে এই মেয়েটা জানে বাংলাদেশের মতো একটা রক্ষণশীল সমাজে আমার সন্তানের পিতার পরিচয়হীন ভাবে আমি এই সমাজে বাঁচতে পারবো না, তখন আত্মহত্যা ছাড়া তার কোনো উপায় থাকে না। দিস ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। দিস ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। আত্মহত্যার জন্য আনবির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। সো দিস ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট টু, মেয়েটাকে আত্মহত্যা করছে নাকি মেয়েটাকে মার্ডার করা হয়েছে সেই ব্যাপারেও আবার ভিডিও আছে, যে মেয়েটার মৃত্যুর কয়েক মিনিট আগে আনবির ওই বাসায় গেছে তার বন্ধুদের নিয়ে, কোনো বন্ধুকে নিয়ে। সেটারও সোশ্যাল, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আসছে। আমি সোশ্যাল মিডিয়াতে যে এভিডেন্স আসছে, আই ডোন্ট টেক দ্যাট ইনটু কি বলে অ্যাডমিশন, আমরা লতে যেটা বলি। আমার কথা হচ্ছে, তোমরা পুলিশ, তোমরা তো তদন্ত করে আরো গভীরে যেতে পারো যে আসলে গেছে কিনা ওই বিল্ডিং এ, কটার সময় গেছে। মেয়েটার লাশটা যেভাবে ঝুলন্ত ছিল, সেই ঝুলন্ত লাশের মধ্যে ম্যাক্সিমাম এক্সপার্ট এখন ওপিনিয়ন দিচ্ছে এটা কোনো আত্মহত্যা করে নিজে ঝুলে যেভাবে লাশটা হয় সেটা না। এখানে পায়ের মধ্যে যে গ্যাপ আছে বা যে ধরনের জিনিস পাওয়া যাচ্ছে বডির মধ্যে, এটা বোঝা যাচ্ছে তাড়াহুড়া করে তাকে মেরে ওখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সো আমি আসপেক্ট ওয়ান বললাম যে মুনিয়ার মৃত্যু যদি আত্মহত্যা হয়ে থাকে, সেটা আনবিরের প্ররোচনায়, আনবিরের ইন্দোরে, আনবিরের প্রেসারে হয়েছে, সেটা ছিল আমার পয়েন্ট ওয়ান। আমার পয়েন্ট টু হলো, এখানে এটা মনেই হচ্ছে কোনো আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এত কিছুর পরেও প্রত্যেকটা কেসের, হত্যা হোক, মেয়েটা তো মারা গেছে তাই না, হত্যা মামলায় তো একটা আসামির মধ্যে আর না হোক সন্দেহভাজন তালিকায় তো আসামি থাকে, থাকে না বলেন? তো এখানে প্রত্যক্ষ প্রমাণ, যেহেতু আনবিরই প্রথম এবং প্রাথমিক আসামি, এই আনবিরকে আজ পর্যন্ত 1 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ করা হলো না কেন বাংলাদেশে? সবচেয়ে বড় কথা, কেসটা হওয়ার পরে প্রধানমন্ত্রীর ভাইয়ের ক্রীড়া চক্রে গিয়ে এই ছেলে কি করে সভাপতি হয় এবং সেটাকে হাইলাইট করে সারা বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হয়। ঈদের দিন সে আবার বঙ্গবন্ধুর নামে গরু কোরবানি দেয় ওই ক্রীড়া চক্র থেকে, সেইটা আবার হাইলাইট করে প্রচার করা হয়। দেশটাকে তারা কি মনে করে? দেশটাকে তারা কি মনে করে? তথাকথিত আনবিররা, তথাকথিত শেখ হাসিনারা কি মনে করে দেশটাকে? They own the country? No, you don't own the country. You will see it in course of time. Okay? There will be big music this time. এইসব জিনিস কি আপনি বলেন, এগুলো জিনিস কি অবহেলা করার মতো জিনিস? তুমি বাবা ওই ছেলেটাকে একবার জিজ্ঞেস করো কি হয়েছে, মেয়েটা কেন মরলো, হোয়াট ইজ ইউর, তোমার ইনভলভমেন্টটা কতটুকু, আদৌ আছে কিনা? ও যদি আদালতে গিয়ে খালাস হয়ে যায়, খালাস হয়ে যাবে, তাই না? বলেন, তুমি তাকে একটাবার জিজ্ঞাসা করো নাই, ইজ ইজ দ্য গ্রেটেস্ট ভিভিআইপি অফ দিস কান্ট্রি? Is he having an immunity clause on him, on his head, that nobody can touch him? Is he untouchable? রিজনটা কি? হোয়াট ইজ দ্য সিক্রেট? সিক্রেট কিচ্ছু না, সে প্রধানমন্ত্রীর লোক। প্রধানমন্ত্রী ভাইয়ের ক্রীড়া চক্র নিয়ে তাকে সভাপতি বানায় মেসেজ দিল, লোক, ডোন্ট টাচ হিম মাই বয়, দ্যাটস ইট। এখন পুলিশ বলেন, মিডিয়া বলেন, জাস্ট শাট, টোটাল শাট। এই দেশে বাস করেন আপনি, ওদের পক্ষে কথা বলবেন, সরকারের ভালো জিনিস, এবং এইসব যেসব শিক্ষাপীঠের নাম নেওয়া হচ্ছে এগুলো দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ, তাই না? তো আপনি কোন দিকে তাকাবেন? আপনারা কোনো কিছুই ঠিক মতো চালাচ্ছেন না কেন? কেন সবখানে নিজের লোক বসাতে হবে? এ ভাইস চ্যান্সেলর ইজ এ ভাইস চ্যান্সেলর, অ্যান্ড আর্মি চিফ ইজ এন আর্মি চিফ, এ পুলিশ চিফ ইজ এ পুলিশ চিফ। বাই ভার্চু অফ হিজ প্রফেশনালিজম, কম্পিটেন্স, তার ব্যাকগ্রাউন্ড, ক্রেডিবিলিটি দেখে তাকে বানানো হবে। কেন আপনি সবখানে নিজের লোক খুঁজতেছেন? হোয়াই দ্য হেল ইউ আর লুকিং ফর ইউর ওন পিপল এভরিওয়্যার? আপনি কেন সবখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? আপনি কেন সবখানে আপনার মৃত্যু রাজজালকে দেখছেন প্রতি মুহূর্তে? বিকজ আপনি অবৈধভাবে ক্ষমতায় আছেন এবং আপনি অবৈধভাবে দেশ চালাচ্ছেন। দ্যাটস হোয়াট ইজ ইউর প্রবলেম, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আর কিচ্ছু না। সুন্দর মতো ইলেকশন দিয়ে দেন, প্রতিনিধিত্বশীল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করেন, লিগেসি রেখে যান, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে জাতিকে বলে যান যে দেখো আমি সব ঠিক করে রেখে দিয়ে গেছি, ম্যাসআপ হয়ে গেছিল, সব ঠিক করে রেখে দিয়েছি। ভালো অ্যাডভাইস তো নেবেন না, সুতরাং আপনার পরিণতি যা হওয়ার তাই হবে, যা হবার তাই হবে। ইট ইজ ডেস্টাইনড টু হ্যাপেন। এখনো সময় আছে, সুন্দর একটা নির্বাচন দিয়ে দেন, সব দল ক্ষমতায় আসুক, সংসদটা একটু প্রাণবন্ত হোক, প্রতিনিধিত্বশীল হোক, সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র সবগুলোকে ফিক্স করে ফেলেন, শিক্ষা ব্যবস্থা ফিক্স করে ফেলেন,
এইসব আবর্জনাগুলোকে ঢেলে একটু ছাঁটাই করে ফেলেন। বসে আছেন কোভিডের সময়, হাতে কাজ কম, এই সময় এই কাজগুলো করেন। ডু দ্য রিফর্ম ওয়ার্ক ফর দ্য কান্ট্রি নাও। ওকে, ঘরেই তো বসে থাকেন, এই কাজগুলো করেন। টেলিফোন লাইনে বসে বসে এই কাজগুলো করেন। আপনি তো এক ব্যক্তি শাসন, আপনার জন্য করা সবচেয়ে ইজি। আইন পাস করতে হয় না, সংসদে যাবে না, কিচ্ছু করতে হয় না। ইউ আর ওয়ান ম্যান শো ইন বাংলাদেশ, আমরা সবাই জানি সেটা। আপনি যা বলেন, আরে সাধারণ পাবলিক তারে গায়ে হাত দিলে বলে কি আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আপনি আমাকে বলেন, ক্যান ইউ বিলিভ যে এই দেশে কোনো আইন আছে? তো হোয়াট দ্য হেল দ্য পুলিশ ইজ ডুইং দেয়ার? পুলিশ জিডি নেবে না। আপনি কোন জিনিসে জবাব দেবেন বলেন? স্যার আমরা দেখেছি যে একটা হাসপাতাল বানানোর অভিজ্ঞতা তো দিচ্ছে না সেনাবাহিনীকে, কোনো অভিজ্ঞতাই দিচ্ছে না সেনাবাহিনীকে। বসায় রাখছে, বাস ওই ওনার অঙ্কের মধ্যে ওদেরকে চলতে হবে। এক ব্যক্তি দেশটা চালাচ্ছে, একটা পরিবার দেশটা চালাচ্ছে। ছিল পরিবার, এখন পরিবার নাই। আবার বলে দিচ্ছি, রেহানার সাথে কিন্তু এখন ভালো গন্ডগোল চলতেছে। ওদের পরিবারের মধ্যে কিন্তু হেভি খারাপ অবস্থা। প্রধানমন্ত্রী আজকে তার ছেলেকে হাইলাইট করছে যে ভাই নেক্সট লিডার হলো কিন্তু রেহানা না, লোক নেক্সট লিডার ইজ জয়। আজকে তার বার্থডে, ছবি টবি দিয়ে আসছে এখানে। এই সত্যি কথা, আমি ভিতরের কথা বলছি আপনাকে। ওদের পরিবারের ভিতরে ওই মোগল সাম্রাজ্যের মতো ভিতরের মধ্যে দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে অলরেডি। হতে তো বাধ্য, বিকজ এই অটোক্রেসি আর কতদিন চলে বলেন? নিয়ম মতো চালান রাষ্ট্র, সংসদ করেন, নির্বাচন করেন, সংবিধান দিয়ে পরিচালনা করেন দেশ, ব্যুরোক্রেসির মতো চালান। আপনি যদি আপনি নিজেই এটা উচ্ছৃঙ্খল নিজস্বভাবে আপনি সব জানতে, আপনি সব জানেন, সব কন্ট্রোল করতেছেন, এখন সব কিছু আপনি দেখেন। আপনার রাজনীতি নাই, আপনার অর্থনীতি বলতে কোনো জিনিস নাই এখন আর, সামাজিকতা বলতে কিচ্ছু নাই, আপনার সশস্ত্র বাহিনী নাই, আপনার পুলিশের মধ্যে ক্যাটাবেরিস্টিক অবস্থা, একটা ইংরেজি বললাম যে ডিকশনারিতে নাই। ক্যাটাবেরিস্টিক মানে বুঝছেন? ওই যে পুলিশের এসপি 47 জনকে পোস্টিং দিচ্ছে ওখানে, ভ্যাকেন্সির এগেইনস্টে কোনো ভ্যাকেন্সি নাই। এবং ওখানে আবার ফোন করে বলছে সেনাবাহিনীর ইন্টারমিডিয়েট পার্ট অফিসার কি বুঝে মেজর লেফটেন্যান্ট কর্নেল, এগুলো এখান থেকে বাইর করে দিচ্ছি, দেখ না এই টেপ লিক হয়ে গেছে। পরে আর্মি দিচ্ছে শান্টিং দিয়ে 47টার ওখান থেকে বাইর করছে, কোনো ভ্যাকেন্সি নাই ওখানে। গত 2 মাস এদের বেতনও পায় না, বিকজ ওখানে কোনো ভ্যাকেন্সি নাই, বেতন করতে দেবে। ঈদের বোনাসটা পর্যন্ত পায় নাই। এখন ফাইনালি গতকাল তো ওরা ফেরত গেছে এবং আর্মির থেকে 24 জন নতুন মেজর আসছে। আপনি আমাকে বলেন, এই অবস্থায় বেনজির প্রতি সামান্যতম শ্রদ্ধা আছে নাকি কোনো পুলিশ অফিসারের? যে স্যার আপনি তো আমাদের বিপদে ফেললেন, কেন আমাদের র্যাবে দিলেন যেখানে কোনো ভ্যাকেন্সি নেই? যাওয়ার পরে আপনি যখন এটা ধরা পড়ে গেল, সেনাবাহিনী যখন টেপটা আউট হয়ে গেল, যখন অ্যাকশন হয়ে গেল, অর্ডার দিল আমাদেরকে সরে যেতে। এমনভাবে অর্ডারটা করা হয়েছে, করাভাবে আজিজ সাহেব থাকতে করে গেছে অর্ডারটা, যে তারা যদি এই তারিখের মধ্যে মুভ না করে তাহলে তাদেরকে সাসপেন্ড করা হবে। তারপরেও বেনজির ওখানে জোর করে ওদেরকে বসায় রাখছে কনস্পিরেসি করে। হি ইজ টেকিং পাঙ্গা উইথ দ্য আর্মি। দিস ড্যাম ব্লাডি পুলিশ চিফ ইজ টেকিং পাঙ্গা উইথ দ্য আর্মি। হি ডাজন্ট নো হোয়াট আর্মি ইজ। কথা বুঝছেন? আমি এখন আর রাগ ঢাকে কথা বলবো না। আমাকে তো ওরা ব্রডকাস্ট করছে যে আমি অ্যান্টি গভর্নমেন্ট, আই এম অ্যান্টি গভর্নমেন্ট বিকজ অফ অল দিস রিজন। আই এম অ্যান্টি গভর্নমেন্ট, A B C D E F G H. Okay, I'm a soldier. You want to roll the dice? You want to face me? Come and face me. Intellectually, physically, emotionally, you want to face me, face me. But I will remain as a soldier. Bangladesh can be কোন জায়গায়, I don't give a damn. I was once a soldier, I will remain a soldier. এইসব ফালতু লোকরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে একেবারে। এদেরকে সাইজ করতে হবে। আই এম টেলিং ইউ, এই দেশকে বাঁচাতে হবে। দিস কান্ট্রি হ্যাজ টু বি রিভাইভড। এটাকে পুনর্জীবন দিতে হবে এই দেশকে। এটাই আমার কথা। আমরা তো চাই একটা, শুধু সেনাবাহিনী কেন, আই ওয়ান্ট দ্য সিভিল ব্যুরোক্রেসি টু বি ফিক্সড ইমিডিয়েটলি। আপনি দেখেন প্রত্যেকটা বাড়ি খসে পড়ছে, প্রধানমন্ত্রীর বাড়িগুলা। ইউএন এগুলা কি করছে ওখানে? আপনি বলেন আমাকে, ডিসি গুলা কি করছে? আমাকে সবাই বলে আমি টকশোতে এসে উত্তেজিত হই। এগুলো ফিক্স করতে কি লাগে? ড্যাম ব্লাডি ইউএনও তুমি টাকা চুরি করো ওখানে বসে বসে, ড্যাম ব্লাডি ডিসি তুমি টাকা চুরি করো ওখানে বসে বসে। প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম দিছে দেশে, গরিব মানুষকে ঘর দেবে, প্রত্যেকটা ঘর ভেঙে পড়তেছে। হাউ ডু ইউ লিভ উইথ দিস কান্ট্রি, টেল মি। এগুলো ফিক্স করতে কয় সেকেন্ড লাগে? চোরে ভরে গেছে চতুর্দিকে, এভরিবডি ইজ থিফ। এগুলো নিয়ে কথা বললে বলে আমি উত্তেজনা দেখাই। চোর ঠিক করতে কয়দিন লাগে? চোরকে সম্মান করবো কেন আপনি আমাকে বলুন? চোরের জায়গা হলো শাস্তি পাওয়া। এনিবডি হু ইজ কট, পানিশ হিম। দেশ ঠিক করতে কয়দিন লাগে? গরিব মানুষ না খায় মরতেছে, আর এগুলো সব চুরি করতে করতে পেট ভরে ফেলছে সবগুলা। সিভিল ব্যুরোক্রেসি ঠিক করা উচিত। আর্মি ঠিক হচ্ছে ভালো, যদি হচ্ছে ভালো, না হলে আরো ঠিক করা উচিত। যেখানে যাও আর্মি যাহা তাহা হওয়া উচিত, সিভিল ব্যুরোক্রেসি যাহা তাহা হওয়া উচিত, রাজনীতিবিদরা যাহা তাহা উচিত। এভরিবডি শুড গেট ব্যাক টু দেয়ার প্যাভিলিয়ন নাও। বাংলাদেশকে অনেক খেলা হয়েছে এটা নিয়ে, দেশটাকে শেষ করে ফেলছে। আপনি বলেন তো, এমন একটা অভিজাত স্কুলের প্রধান শিক্ষিকা যদি এভাবে কথা বলে, প্রিন্সিপাল, জাহাঙ্গীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়ে কি ঘটনাটা হলো বলেন?
কোন অ্যাকশন হয়েছে বলেন? একটাও চাকরি যায় না এদের, কোনো পানিশমেন্ট নাই এদের বিরুদ্ধে। তাহলে আপনি যে বলেন যে আপনারা কি সরকারের ভালো দিক দেখেন, আমি কি ভালো দিকটা দেখবো? আই ওয়ান্ট টু সি মাই কান্ট্রি অ্যাট লিস্ট মিনিমাম স্ট্যান্ডার্ড নিয়ে চলছে। লেখাপড়া আপনি বলেন তো, আপনি একটা দেশে থাকেন, কোথায় লেখাপড়া বন্ধ হয়েছে ১.৫ বছর ধরে? বাংলাদেশে কমপ্লিট লেখাপড়া বন্ধ, এখন বলে ৩ সাবজেক্ট দিয়ে ওদেরকে পাশ করে দিয়ে যাবে। এইসব স্ট্যান্ডার্ড নিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে নেতৃত্ব গঠন করব? আমাদের সিভিল কর্পোরেশন বলেন, আমাদের সরকারি চাকরি বলেন, দেশের নেতৃত্ব কারা দেবে যাদের লেখাপড়া ছাড়া সব অটো প্রমোশন দিয়ে দিচ্ছে? হোয়াই ডু ইউ ডু দ্যাট? তুমি এডুকেশনটা ম্যানেজ করতে পারো নাই? কোভিডের ভ্যাকসিন কোনো খবর নাই এখনো। এখন বলছে গ্রামে ছড়ায় পড়ছে, গ্রামে তো ভ্যাকসিনই নাই। এখন বলে ৮ তারিখ থেকে গ্রামে নাকি ভ্যাকসিন দেবে। আরে ভ্যাকসিনই তো নাই দেশ। এগুলো তো বলে শেষ নাই। আপনারা যে এগুলো বলছেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে, সেটা আপনিও জানেন আমিও জানি, যে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কোনো একটা দলের প্রতিনিধিত্ব করছেন এবং কোনো একটা দলকে রিপ্রেজেন্ট করছেন, তাদের থেকে আপনারা খুব বড় অঙ্কের টাকা খেয়ে আপনারা এরকম এই ধরনের কথাবার্তা বলছেন। না হয় আপনাদের ব্যক্তিগত স্বার্থ তো এখানে নেই, বা ব্যক্তিগত স্বার্থ থাকলেও সেই স্বার্থটা কি, এটাও অনেকে জানার বিষয়, যার জন্য আমি আপনাকে প্রশ্নগুলো করছি। আপনি আমাকে প্রশ্নগুলো করছেন, এটা যদি আপনার সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ যেটা আপনি হেডলাইন দিয়েছেন সেটাতে পরে যদি ভালো কথা, আর যদি না পারে দর্শক বুঝে নেবে আপনি আমাকে কেন প্রশ্ন করছেন। আমরা কি সেনাবাহিনীতে চাকরি করছি পয়সা কামানোর জন্য? এত বছর ধরে দেশের জন্য প্রত্যেক দিন ৭-৮ ঘন্টা খেটে লেখালেখি করি, দেশের পরিস্থিতি নিয়ে অ্যানালাইসিস করি, বিদেশি পত্রিকায় করি, দেশের পত্রিকায় করি, বিদেশি আর্টিকেল ১টা ২টা না লিখলে দেশের জন্য ৪টা লিখি। এই যে এত কষ্ট করি, এটা কি আমরা টাকা পয়সার জন্য করছি? কেউ কোনোদিন বলতে পারবে কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা আছে সামান্যতম? এমন কেউ বলতে পারে যে এই গভর্নমেন্ট ক্ষমতা আসছে, সেই গভর্নমেন্ট আমি সাইজ করি নাই? এরশাদের আমলে আমার নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে বই লেখার জন্য। লন্ডনে বসে আমার প্রথম বই সৈনিকের রাজনীতি, আমার নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে। আমার শ্বশুর বাড়ি পুরো অ্যারেস্ট করছে, আমার নিজের বাড়ি পুরো অ্যারেস্ট করছে। প্রত্যেকটা গভর্নমেন্ট আমাকে দাবড়ায় বেড়েছে গত 40টা বছর। এখন আমাকে বলে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে। প্রত্যেকটা মানুষ তার নিজের আয়নায় পৃথিবীটা দেখে। এই চোরটাদের এরা এগুলো ধান্দায় আছে, ধান্দা করার জন্য। আমি তো এক জীবন পার করে দিচ্ছি, আই এম ওভার 60 নাও। সুতরাং আমার এখন আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার কোনো ধান্দা করার কোনো সময় নাই, ধান্দা করার কোনো ইচ্ছেও নাই, আমার সেই ব্লাডও নাই, ডিএনএও নাই। ওকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু পারচেজ মি। সুতরাং আমার সঙ্গে এই কথা বলে মানে এটা মার্কেটে খাবে না কেউ, নোবডি উইল বাই ইট। মানুষ আমাকে চেনে। আমি আজকে না, আমি 40 বছর ধরে এই খেলায় জড়িত আছি। সরকারের সমালোচনা করা, সরকারকে ঠিক রাখা। শেখ হাসিনা জানে না আমি কি করি, খুব ভালো করে জানে। নেতারা জানে না আমি কি করি, সেনাবাহিনী জেনারেলরা জানে না আমি কি করি, ডিজিএফআই জানে না আমি কি করি। ডিজিএফের কাছে আমার 1টা 2টা ফাইল, ডিজিএফের নামে আমার হাজার হাজার ফাইল ডিজিএফের কাছে, বিদেশি গোয়েন্দাদের কাছে আমার ফাইল, ইভেন আমেরিকান গোয়েন্দার কাছে আমার ফাইল। আমি ইন্টারন্যাশনালি অ্যাক্টিভিজম করছি। তবে আমার কথা হচ্ছে কি, এই যে কথাগুলো যখন বলা হয়, এখন এইগুলো জবাব দিতে যাওয়া, শোনেন, প্রত্যেক মানুষের সবকিছু জবাব দিয়ে যাওয়া মানে আপনি তার লেভেলে নামতে হবে। আমি তো সে লেভেলে নামতে চাই না। ওরা যদি আমার সমালোচনা করতে চায়, আমার উচ্চতায় আগে আসীন হোক। আমি ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিজম করি, আমি গ্লোবাল পার্সোনালিটি। তুমি যদি আমার সমালোচনা করতে চাও তাহলে আমার জায়গায় এসো, জায়গায় এসে লেখাপড়ায়, বিদ্যার, শিক্ষায়, প্রোফাইলে সবকিছু মিলে আমার জায়গায় এসে আমাকে সমালোচনা করো। ইউ আর নোবডি টু ক্রিটিসাইজ মি। তোমরা তো আমার সাথে পরীক্ষা তৃতীয় বিভাগে পাশ করা ছেলে পেলে যারা এখন নেতা আছো, আমরা তো সেখানে স্ট্যান্ড করে পার হয়ে আসছি, টপ করে আসছে বোর্ডের মধ্যে। কথাগুলো এখন বলতে হচ্ছে। সো উই ডোন্ট টেক দেম ইনটু কনসিডারেশন। ওরা কি বললো, উই ডোন্ট গিভ এ ড্যাম টু ইট। এইসব লোক তো আমাদের সাথে কথা বলার উপযুক্ত না। তো আমাকে সমালোচনা করে আপনি আর্টিকেল লেখেন সরকারের বিরুদ্ধে, ওই আর্টিকেল তারা বুঝেই না জীবনে। হলিডে আর ডেলি স্টার আমি কি লিখছি জীবনে ওরা পড়তেও পারে না, বুঝেও না। এগুলো এখন বলতে হচ্ছে। দিস সর্ট অফ রাবিশ পিপল, ওরা এসে বলে টাকা খাচ্ছে, এই করছে, সেই করছে। হি ইজ এ থিফ, হাজার হাজার কোটি টাকা কামাই ফেলছে। সে আমার বদনাম করে যে আমি এখনো প্রতিদিন আপনার এখানে টকশো শেষ করে আমার কাছে যেতে হবে এখন। তা নাহলে আমার বাসা ভাড়া হবে না, আমার খাওয়া খরচ হবে না। কেন, আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা খারাপ ছিল? বাংলাদেশে বেস্ট জবগুলো করছি, মিডিয়াতে বেস্ট পত্রিকার সম্পাদক ছিলাম, ডিপ্লোম্যাটিক জবও করছি, সেনাবাহিনীর জবও করছি, পরীক্ষা সবসময় লেখাপড়া ফার্স্ট হয়েছি। আমাদেরকে একটু ভাত খাওয়ার একটা ব্যবস্থা করার কোনো ব্যবস্থা নাই? নো, দিস কান্ট্রি উইল বি রান বাই মেডিওক্রেসি, যার জন্য সব এখানে ম্যাচ আপ। আর এই অবস্থা, আপনি যা পাস হয়ে সালাম করবেন, তাদেরকে তোষামত করবেন, তাদের সাথে মানে আপনার মেধা সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপনাদের কাছে আত্মসমর্পণ করবেন। অনলি দেন ইউ আর সামবডি ইন দ্যাট কান্ট্রি। আমরা তো দেশে থাকতেই পারি না, এই জন্য তো এই 10 জনের নাম আসছে এখানে। কেউ তো দেশে নেই, একটাও দেশে নেই।
স্যার, আমরা এবার তাহলে আমাদের সাবজেক্টে ফেরত আসি, রাজনৈতিক প্রেক্ষাপট। আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যদি এখন দেখি, যে আমরা দেখেছি যে ঈদের আগে একটা লকডাউন ছিল, সেই লকডাউনটা খুলেছে, আবার এখন কঠিন লকডাউন এবং জরিমানা করা হচ্ছে। তো এই যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা ঈদে বাড়ি গেল, বাড়ি আসলো, এটা তো আমরা জানি এরকম করবে। তারপর আমরা লকডাউনটা খুলে দিলাম, তারা এটা করার জন্যই আবার এখন লকডাউন দিয়ে দিলাম। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? এই জিনিসটা আমি এভাবে দেখছি যে তাহারা যেমন স্ট্যান্ডার্ডের নেতা তারা তেমন স্ট্যান্ডার্ডের সিদ্ধান্ত নেয়। আমার কথাবার্তা খুব খারাপ, আই এম সরি, আই ক্যান নট শো এনি রেসপেক্ট টু দেম। এইভাবে সিদ্ধান্ত নেয় মানুষ? ফার্স্ট অফ অল তুমি জানো তুমি গরিব মানুষকে কোনো সাহায্য করতে পারছো না, তোমার কাছে টাকা পয়সা নেই। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে তোমাকে বুঝতে হবে যে আমাকে লকডাউনটা এমনভাবে করতে হবে, এটা আমি ইম্পোজ করবো সিলেক্টিভলি, আর বাকিরা যেন কাজ করে খেতে পারে, যেহেতু তাকে আমি টাকা দিচ্ছি না সরকার থেকে, বসে বসে খাওয়াতে পারছি না, আমরা যেমন পশ্চিম বিশ্বে যেমন খাওয়াচ্ছে আজকে 1.5 বছর ধরে, সেটা যেহেতু করতে পারছি না, সুতরাং আমাকে সিলেক্টিভ হতে হবে যে যে লোকগুলো কাজ করার দরকার তারা কাজ করবে, বাট আমি এটাকে ডিসিপ্লিন মেনটেন করবো। এখানে তাদের সামাজিক দূরত্ব আছে কিনা, তারা ভ্যাকসিন গুলো নিচ্ছে কিনা ঠিক মতো, মানে যত কিছু করার দরকার কোভিডটা যাতে না ছড়াতে পারে, এটা না করে আজকে বলে লকডাউন, কালকে বলে না, আবার বলে ঈদের ছুটিতে যাও, আবার বলে ছুটির পরে একদম টাইট, আবার বলে আবার লুজ। আপনি দেখেন রাস্তার মধ্যে আবার ছবিগুলো দেখেন পত্রিকাতে, গাড়ি ভরা রাস্তার মধ্যে, এবং পাবলিক গালি দিচ্ছে যে আমি হেঁটে কাজে যাওয়ার জন্য, আমার চাকরি রক্ষার জন্য যাচ্ছি, হয় রাস্তার মধ্যে প্রাইভেট কার সমানে চলতেছে, প্রাইভেট ভেহিকেল সমানে চলতেছে। তো এখন কথা হচ্ছে কি, এই যে একটা হজবরল অবস্থা, এটা হবে কেন আপনি আমাকে বলেন? কোভিড কি আজকে সকালে, গতকাল সকালে আসছে? কোভিড আসছে 1.5 বছর 2 বছর আগে, এতদিন লাগে? আপনি আমাকে বলেন আমেরিকার থেকে 250টা ভেন্টিলেটর গেছে, কারা পাঠাইছে? বাঙালি ডাক্তাররা, বিকজ ইন দ্য ইউএসএ বাঙালি ডাক্তার এখন যথেষ্ট প্রতিষ্ঠিত বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে, তারা 250টা ভেন্টিলেটর পাঠাইছে। আপনি আমাকে গত 1.5 বছরেও হোয়াই ডিডন্ট উই প্রকিউর এনাফ ভেন্টিলেটর? এই যে একটা সুবর্ণ সুযোগ আসছে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, গত 2 বছরে কেন আমি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদও আমার একটা অ্যাটলিস্ট 500 একটা হাসপাতাল আছে বলে আমি জানি, যতটুকু জানি, আমি কেন একটা বেসিক অ্যারেঞ্জমেন্ট করিনি? আজকে কেন গ্রামের মানুষ যখন কোভিড আক্রান্ত হচ্ছে, এবং হচ্ছে তোমার দোষে, তুমি এই বলো লকডাউন, এই বলো না, এই ঈদের ছুটিতে যাচ্ছে, ফেরিঘাটের মধ্যে হাজার মানুষ ডলাডলি করতেছে, প্রতিবেশী ভারত প্রচন্ড রকম আপনার ভাইরাসে আক্রান্ত, সেখান থেকে ভাইরাস এখানে ট্রান্সপোর্ট হয়েছে, এখন এখন ওদের 2% নেমে গেছে, আমরা এখন 40% উঠে গেছি টেস্ট করলে। এখন কথা হচ্ছে এগুলো ম্যানেজ করা হয় নাই। আচ্ছা, ম্যানেজ করা হয় নাই ভালো, তো স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করেন। এই সুবর্ণ সুযোগটা কেন হারালেন? গত 2 বছরে কেন বাংলাদেশের হাসপাতালগুলো ঠিক করলেন না? যে দেশে এখনো প্রতি 10,000 লোকের জন্য একটা চিকিৎসার ব্যবস্থা নাই, সেই দেশে একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন কেন? টাকাগুলো চুরি করলেন, টাকাগুলো স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি সম্পর্কে সবাই আমরা অবগত হলাম যে কত টাকা চুরি করছেন, কেন স্বাস্থ্যটা ঠিক করা হয় নাই? আজকে আবার বলি, আমি কথাগুলো বললে আমাকে অনেকে সমালোচনা করে। গ্রামে যে আজকে 1 সপ্তাহ ধরে প্রপাগান্ডা হচ্ছে বা পাবলিসিটি হচ্ছে বা জেনুইন খবর হচ্ছে যে গ্রামেই এখন সবচেয়ে বেশি কোভিড, গ্রামে সেনাবাহিনী দিয়ে ফিল্ড হাসপাতাল বানাচ্ছেন না কেন? কেন এই মানুষগুলো অ্যাম্বুলেন্সের জন্য তৈরি করতেছে? কেন তারা ঢাকায় আসতেছে লকডাউনের ভিতরে, আসতে পারতেছে না, ঢাকা আসার পরে 4 হাসপাতালে দৌড়াচ্ছে? এই অবস্থাগুলো বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি দিয়ে তো দেখতে হবে, বলেন আপনি আমাকে। আপনি সেনাবাহিনী রাস্তা দাঁড়ায় আছে, ট্রাফিক কন্ট্রোল করে, এটা তো পুলিশ পারে, ভলেন্টিয়াররা পারে, আনসার পারে, এক্ষেত্রে সেনাবাহিনী দরকারটা কি? এখানে সেনাবাহিনী দরকারটা কি? যেখানে কাজ করে সেখানে করান, মেক এ ফিল্ড হসপিটাল উইথ দ্য আর্মি। আমি এই কথা বারবার বলতেছি যে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, কালকে যুদ্ধ লাগলে তো সেনাবাহিনী কাজগুলো করতে হবে আবার।